आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব লেখক সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত তোমাদের নবম শ্রেণীর পাঠ্য গল্প বোমযাত্রীর ডায়েরি। বোমযাত্রীর ডায়েরি নিয়ে আলোচনা হবে। এই বোমযাত্রীর ডায়েরি এই গল্প নিয়ে আলোচনা করার আগে প্রফেসর শঙ্কুর ডায়েরি আর প্রফেসর শঙ্কুকে নিয়ে একটু আলোচনা করব সত্যজিৎ রায়ের এই অসাধারণ সৃষ্টি, যুগান্ত সৃষ্টিকারী রচনা, কল্পবিজ্ঞানের এই সমস্ত অসাধারণ সব অবিস্মরণীয় গল্প। তোমরা জানো যে লেখক সত্যজিৎ রায় শুধু লেখক হিসেবে নয়, সাহিত্যিক হিসেবেই নয়, তিনি চলচ্চিত্রকার হিসেবে, চলচ্চিত্র পরিচালক হিসেবেও বিপুল খ্যাতি অর্জন করেছেন। সত্যজিৎ রায়ের বহু গ্রন্থ, তার বহু রচনা এবং তার অসাধারণ সব চলচ্চিত্র আমাদের সাহিত্যের ধারায় আর চলচ্চিত্রের ধারায় মাইলস্টোন হয়ে আছে, মানে মাইল ফলক হয়ে রয়েছে। এর মধ্যে সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র, তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র, যা অসাধারণ উপস্থাপনা, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এই উপন্যাস অবলম্বনে। তাহলে এই উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পথের পাঁচালী রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল এবং এটা হয়ে উঠেছে কালজয়ী একটি চলচ্চিত্র। ক্লাস 8-এ ছোটদের পথের পাঁচালী তোমাদের সিলেবাসে আগে ছিল, মনে আছে? কি খুব সুন্দর না? খুব সুন্দর। আর তোমরা পথের পাঁচালী সিনেমাটা দেখেছো? আমার তো মনে হয় প্রত্যেকেরই পথের পাঁচালী এই সিনেমাটা দেখা উচিত। কারণ পথের পাঁচালী তোমাদের উপন্যাসে যে ছোটদের উপন্যাস, মানে পথের পাঁচালী উপন্যাসটাকে তোমাদের ছোটদের উপযোগী করে সংক্ষিপ্ত করেই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো সেটা যেহেতু পড়েছো, পথের পাঁচালী এই সিনেমাটা তোমাদের প্রত্যেকেরই দেখা উচিত। হ্যাঁ, এখন 9-এ তোমাদের সিলেবাসে নেই, এটা ঠিক কথা, কিন্তু এই সিনেমা আমাদের কাছে সম্পদ। পারলে সময় করে সিনেমাটা দেখে নিও, এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু নেয়ার আছে। যাই হোক, সত্যজিৎ রায়ের অসাধারণ সব চলচ্চিত্র, যে সব চলচ্চিত্র বাঙালিদের কাছে রীতিমতো সম্পদ হয়ে রয়েছে, এবং তিনি শুধু চলচ্চিত্রকার হিসেবেই নয়, তিনি একজন শিল্পী হিসেবে, তিনি একজন সাহিত্যিক হিসেবে, লেখক হিসেবে অমর সব সৃষ্টি রচনা করে গেছেন। তার সেই সব অমর সৃষ্টির মধ্যেই অসামান্য সৃষ্টি হলো প্রফেসর শঙ্কুর ডায়েরি, এবং প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত এক একটা অসাধারণ সব গল্প। তার মধ্যে তোমাদের পাঠ্য গ্রন্থে যে পাঠ্য গল্পটা প্রথমে রয়েছে সেটা হলো প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত বোমযাত্রীর ডায়েরি। বোম মানে কি? বোম মানে আকাশ, বোম মানে আকাশ। হ্যাঁ, বোমযাত্রীর ডায়েরি তার মানে আকাশের পথে যিনি পাড়ি জমিয়েছিলেন তাঁরই যাত্রার বর্ণনা ডায়েরিতে লেখা রয়েছে। এই বোম তথা আকাশ পথে তথা মহাকাশের পথে পাড়ি জমানো এবং
মঙ্গল গ্রহে অবতরণ, সেখান থেকে আবার এক নতুন গ্রহের দিকে ছুটে চলা, টাফা নামক একটা গ্রহ। এই যে এই পৃথিবীতে থেকে মঙ্গল গ্রহে যাত্রার জন্য যে আয়োজন, সেই আয়োজনও লেখা রয়েছে এই ডায়েরির মধ্যে। তারপর মঙ্গল গ্রহের অভিমুখে ছুটে চলা, তারই বর্ণনা রয়েছে। মঙ্গল গ্রহে গিয়ে এক অদ্ভুত জীবের, অদ্ভুত প্রাণীর মুখোমুখি হওয়া, কোনো ক্রমে প্রাণ নিয়ে সেখান থেকে চলে আসা। হ্যাঁ, কিন্তু প্রাণ নিয়ে সেখান থেকে পৃথিবীতে ফিরে আসা নয়, সেখান থেকে একটা অনির্দিষ্ট পথের উদ্দেশ্যে যাত্রা করা, আর সেই অনির্দিষ্ট পথ ধরে পৌঁছে যাওয়া টাফা গ্রহে। টাফা গ্রহেও আবার তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাও ডায়েরিতে লিপিবদ্ধ রয়েছে। তো প্রফেসর শঙ্কুর ডায়েরি এই রচনায়, এই গ্রন্থে যিনি প্রধান চরিত্র, যাকে কেন্দ্র করে এই গ্রন্থ, তিনি হলেন প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কুর পুরো নাম কি বলো? প্রফেসর শঙ্কুর পুরো নাম কি? প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু, যিনি একজন অধ্যাপক, তিনি আবার একজন বিজ্ঞানী, মানে গবেষক। তার অসাধারণ সব সৃষ্টি, তার অত্যাশ্চর্য সব সৃষ্টি, এই সমস্ত সৃষ্টি বিভিন্ন গল্পে লেখা রয়েছে। প্রফেসর শঙ্কু এই যে চরিত্রটা, সত্যজিৎ রায়ের সৃষ্টি করা, সত্যজিৎ রায়ের সৃষ্ট এই চরিত্র কি বাস্তবে আছে? বলো, এই চরিত্র কি বাস্তবে আছে? কি মনে হয়? না, বাস্তবে এই চরিত্র নেই। এই চরিত্র বাস্তবে নেই। এই চরিত্র লেখকের কল্পনাপ্রসূত, লেখকের কল্পনা থেকে এসেছে, লেখকের মনের জগৎ থেকে এসেছে, ভাবনা থেকে এসেছে। এখন এই যে চরিত্র, এই চরিত্র লেখকের অন্তর থেকে, মন থেকে, ভেতর থেকে এসেছে। তার মানে একজন মানুষ যিনি ভাবতেন যে এমন একটা চরিত্র, যে চরিত্রের মধ্যে অসম্ভব সব কিছু করার ক্ষমতা থাকবে, তার মধ্যে এমন সব প্রতিভা থাকবে যার দ্বারা অনেক কিছু আবিষ্কার হবে, অনেক কিছু উদ্ভাবন করা সম্ভব হবে। বাস্তবে হয়তো এই রকম চরিত্র আমরা এখনো পর্যন্ত দেখিনি। অনেক বৈজ্ঞানিক আছেন, অনেক গবেষক আছেন, অনেক আবিষ্কারক আছেন, তারা কিন্তু একে একে অনেক আবিষ্কার করছেনও। কিন্তু একজন এত 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 ধরনের আবিষ্কার, যে সমস্ত আবিষ্কারের কথা হয়তো মানুষ ভাবতেই পারেনি। দেখো, আমরা কিন্তু এরকম অনেক কিছু ভাবি। আমরা ভাবি যে আমাদের যে প্রয়োজন, আমাদের যা কিছু প্রয়োজন, আরাম স্বাচ্ছন্দ্যের জন্য, বিলাসিতার জন্য, অগ্রগতির জন্য, জীবনটাকে আরও স্বচ্ছন্দে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো আমরা এমন কিছু আবিষ্কার করতে চাই যে সমস্ত আবিষ্কারের কথা আমাদের মাথার মধ্যে রয়েছে, কিন্তু আমরা সেই সমস্ত আবিষ্কার করতে পারছি না, বা বিজ্ঞান এখনো পর্যন্ত সেই সমস্ত আবিষ্কার করতে পারছে না। তখন মানুষ তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা রয়েছে, মনের মধ্যে যে স্বপ্ন রয়েছে, ইচ্ছে রয়েছে, সেই স্বপ্ন ইচ্ছেগুলোকে যখন পরিপূর্ণ করতে পারছে না, বাস্তবে যখন রূপায়িত করতে পারছে না, তখন কি করে? তখন কোনো না কোনো চরিত্রকে ভেবে নেয়, কল্পনায় কোনো না কোনো চরিত্রকে ভেবে নেয়, এবং সেই সমস্ত চরিত্রগুলো তার কল্পনা থেকে, তার মনের জগৎ থেকে সৃষ্ট হয়, তৈরি হয়, রূপায়িত হয়, এবং সেই সমস্ত চরিত্রের মধ্য দিয়ে আমরা আমাদের মনের মধ্যে থাকা সেই যে সুপ্ত বাসনা,
আমাদের যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা, সেগুলোকে পূর্ণ করার চেষ্টা করি। আমরা ভাবি যদি এরকম চরিত্র আমি নিজে হতাম, বা এরকম চরিত্র বাস্তবে থাকতো, তার হাত ধরে যদি এই সমস্ত অসাধারণ সব সৃষ্টি হতো, অসাধারণ সব উদ্ভাবন হতো, তাহলে কত না ভালো হতো, কি না ভালো হতো। কি আমরা এরকম তো কিছু না কিছু সময় ভাবি, কি ভাবি না? ভাবি। কিন্তু যদি এমন কিছু আমাদের হাতে থাকতো যা দিয়ে আমরা আমাদের মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারতাম, আমাদের মনের স্বপ্নগুলোকে পূরণ করতে পারতাম, এমন কোনো যন্ত্র, এমন কোনো ব্যক্তি যা আমাদের কথা মতো কাজ করত, আমাদের কথা শুনতো, যা যা আমরা বাস্তবে পাচ্ছি না, যা যা আমরা বাস্তবে পেতে পারছি না, সেইগুলো পূরণ করে দিত। তাহলে এক তো আমাদের মনের মধ্যে অনেক রকমের ইচ্ছে আছে, অনেক আকাঙ্ক্ষা আছে, এবং সেগুলোকে পূর্ণ করার আমরা চেষ্টা করেও পারি না। তখন আমরা এইরকম কোনো একটা মন গড়া চরিত্রকে সামনে নিয়ে আসি, এবং সেই চরিত্রগুলোর ভেতর দিয়ে আমরা তাকে আমাদের মনের ইচ্ছেগুলোকে পূরণ করার চেষ্টা করি কল্পনায়। তাতে কিন্তু ভালো লাগে, ভাবতে ভালো লাগে, যদি এরকম হতো, যদি এরকম হতো, যদি এমনটা হতো, যদি এরকমটা পেতাম, যদি এরকম আমার দ্বারা করা সম্ভব হতো, তাহলে আমি যেগুলো পারছি না, আমার তৈরি করা, মানে আমার কল্পনায় তৈরি হওয়া সেই চরিত্রের মধ্য দিয়ে আমি কিন্তু তাকে বাস্তবে নিয়ে আসার চেষ্টা করছি। এটাতে ভালো লাগে, এই ভাবনাটা ভালো লাগে, ভাবতে কিন্তু ভালো লাগে। মাঝে মাঝে পড়তে পড়তে, মাঝে মাঝে পড়তে পড়তে দেখবে বই হয়তো সামনে খোলা রয়েছে, পড়তে পড়তে একটু অন্যমনস্ক হয়ে গেলাম। ধরো এই কল্পবিজ্ঞানের গল্পগুলো পড়তে পড়তে কিন্তু আমরা অনেক সময় অন্যমনস্ক হয়ে যাই। কখন না, যখন আমরা এই গল্পগুলোকে নিয়ে ভাবি, এই গল্পে এই সমস্ত অসাধারণ সব আবিষ্কারের কথা ভাবি, চিন্তা করি, এবং ভাবতে ভাবতে তখন কিন্তু আমাদের বেশ ভালো লাগে। আচ্ছা, সত্যি যদি এরকম হতো, সত্যি যদি এরকম আমি আবিষ্কার করতাম, সত্যি যদি আমার হাতে এরকম কোনো একটা আবিষ্কার এসে পড়তো, তাহলে কিন্তু আমি আমার মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারতাম। তাহলে তোমরা এই প্রফেসর শঙ্কুর ডায়েরির যে গল্পগুলো আছে, এই যে বোমযাত্রী ডায়েরি, করভাস, তারপরে স্বর্ণপণি, মানে তিনটে আমাদের সিলেবাসে আছে, কিন্তু তার বাইরেও যে গল্পগুলো আছে, সেই গল্পগুলো পড়তে পড়তে তোমাদের কি মনে হয়নি, একবারের জন্য মনে হয়নি, আচ্ছা এরকম যদি সত্যি হতো, এরকম যদি সত্যি আমি করতে পারতাম, বা অন্য কেউ আবিষ্কার করতো, বা আমার দ্বারাই আবিষ্কার হতো, সারা দেশ কেন গোটা বিশ্বে সাড়া পড়ে যেত। কি এরকম ভাবনা তো আমাদের মাথায় আসে না? হ্যাঁ, তার মানে গল্প পড়তে পড়তে যে গল্প পড়ার মাঝে গল্প পড়া বন্ধ করে দিয়ে ভাবে, তাহলে বুঝতে হবে সে কিন্তু গল্পটাকে বুঝে পড়ছে, গল্পটা তার ভালো লাগছে, গল্পটার ভেতর থেকে সে অনেক কিছু শিখতে পারছে, গল্পটা তাকে অনেক কিছু সিদ্ধান্তে উপনীত করতে ভাবাচ্ছে। কিন্তু যে একদম গড়গড় করে পড়ে যায়, গড়গড়িয়ে পড়ে যাওয়া, জানো তো, ওই যে জাস্ট রিডিং পড়ে যাওয়া আর কি, ওর মধ্যে সে ডুবতে পারে না, ওর মধ্যে সে মনোযোগী হয় না, একদম টানা পড়েই যাচ্ছে, জোরে 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 গড়গড় করে পড়ে শেষ করে দিল। ওই পড়াটা শুধু পড়তে হয় পড়া, ওটা তো দায় সারা পড়া, ওটা তো বাড়িতে লোকেদেরকে দেখানোর জন্য পড়া। এই দেখো আমি পড়ছি, গড়গড় করে পড়ে গেল। ইচ্ছা করে মানে ওটার ভিতরে ঢুকে ওটাকে বোঝার চেষ্টা করে পড়তে চায়, তাহলে এক একটা ওয়ার্ড একটু বুঝে পড়তে হবে, এবং একটা লাইন পড়ার পরে তাকে কিন্তু একটু সময় দিতে হবে। তার মানে এই নয় এই একটা লাইন পড়েই যাচ্ছি, একটানা পড়ে গেলে কিন্তু বুঝতে হবে সে হয়তো বুঝছে, কিন্তু সে সেইভাবে গভীরভাবে উপলব্ধি করতে পারছে না, ওর ভেতরে ডুবতে পারছে না। প্রত্যেকটা গল্পের ভেতরে ডুবতে হবে, আর যখনই তুমি ডুবতে পারবে তখনই কিন্তু ওই সাহিত্যের সার্থকতা, ওই গল্পের সার্থকতা। তাই আমি বলবো, যারা গল্পটাকে পড়ার সময় অনেকবার মাঝখানে থেমেছে, ওই গল্পটাকে ভেবেছে, ওই গল্পের যে বিভিন্ন দিকগুলো নিয়ে ভেবেছে, গল্পটার কাহিনী এগোতে এগোতে যে গল্প কাহিনী বিভিন্ন মোড় নিয়েছে, বিভিন্ন দিক পরিবর্তন করেছে, এক একটা জায়গাতে রীতিমতো ক্লাইম্যাক্স তৈরি করে দিয়েছে, সেগুলো নিয়ে যারা
ভেবেছে, বলবো গল্পটা তারা বুঝেছে। কিংবা কিছু কিছু জায়গাতে এমন কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর অর্থ বোঝার চেষ্টা করেছে এবং সেই সমস্ত শব্দগুলো ঠিক এখানে কেন প্রয়োগ করা হয়েছে, তার গুরুত্বটা কী, প্রাসঙ্গিকতাটা কী, কেন এই চরিত্রগুলোকে আনা হয়েছে। আবার এই গল্পটা এগোনোর সময় মাঝে মাঝে অনেক বাইরের থেকে অনেক উদাহরণ টেনে নিয়ে আসা হয়েছে, প্রাসঙ্গিকভাবে অনেক উদাহরণ চলে এসছে। কেন এই উদাহরণটা নিয়ে আসা হয়েছে, এই উদাহরণগুলোকে টেনে নিয়ে এসে লেখক আসলে কি বোঝাতে চাইছেন গল্পের মাধ্যমে, এই কল্পবিজ্ঞানের এই গল্পগুলো থেকে আমরা কি শিক্ষাটা নিচ্ছি। শুধুমাত্র পড়তে হয় পড়ছি, শুধুমাত্র কি আনন্দের জন্য মনের খোরাক, পড়তে ভালো লাগছে তাই পড়ছি, না, এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, অনেক কিছু শেখার আছে। একটা জিনিস তোমরা এবার একটা জিনিস তোমরা কিন্তু স্বীকার করবে, মানবে যে কল্পনার প্রয়োজন আছে। কল্পনার যে জগৎটা, মানে আমাদের যে মনের জগৎটা, সেই মনের জগতের যে কল্পনাগুলো, সেই কল্পনাগুলোর ভীষণ প্রয়োজন আছে। যদি কল্পনাই করতে না পারি তাহলে আমরা কিন্তু নিজেদেরকে মেলে ধরতে পারবো না। ভাবতে যদি না পারি নিজেদেরকে প্রসারিত করতে পারবো না। নিজেরা যদি নিজেদের মতো করে চিন্তা করতে না পারি তাহলে নিজেদেরকে চারদিকে ছড়িয়ে দিতে পারবো না, ব্যক্ত করতে পারবো না। তাহলে ভাবতে হবে, কল্পনা করতে হবে, চিন্তা করতে হবে। যত চিন্তা করবে, চিন্তা মানে আমি টেনশনের কথা বলছি না, চাপের কথা বলছি না, চিন্তা, কোনো কিছু নিয়ে ভাবা, হ্যাঁ, গভীরভাবে ভাবা। যত ভাববে, যত চিন্তা করবে, যত কল্পনা করবে, তত দেখবে তোমার মনের জগৎটা প্রসারিত হচ্ছে। আর একটা বিষয়কে নিয়ে তুমি বিশ্লেষণ করতে পারছো নানা দিক থেকে, নানা ভঙ্গিতে, নানা অ্যাঙ্গেলে। তাহলে তোমার বিশ্লেষণ করার ক্ষমতাটা বাড়বে। একটা জিনিসকে নিয়ে যদি আমি ভাবি এবং তাকে নিয়ে যদি আমি বিশ্লেষণ করতে থাকি, এটা কেন হলো, কেনর প্রশ্ন যদি করতে থাকো, কেন কেন এরকম প্রশ্ন যদি করতে থাকো যে কেন এটা হলো, কেনর প্রশ্ন তোমাকে করতেই হবে। যদি জীবনে কেনর প্রশ্ন, এই কেন প্রশ্নটা যদি করা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু থমকে যাবে, এগোতে পারবে না। প্রশ্ন প্রতি মুহূর্তে করতে হবে। সে প্রশ্নটা তুমি অন্য কাউকে করছো সেটা নাও হতে পারে। যদি অন্য কারোর কাছে আমি প্রশ্ন করি এবং উত্তর পাই ভালো, কিন্তু প্রশ্ন বারবার নিজেকে করো, পড়তে পড়তে করো, নিজেকে প্রশ্ন করো কেন এটা হলো। পড়তে পড়তে যেমন প্রশ্ন করবে তেমনি কোনো কিছু দেখলে প্রশ্ন করো কেন এরকম হয়েছে, তার মানে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এইরকম কেনর প্রশ্ন যত করবে কী হবে, তত নিজের বিশ্লেষণ করার ক্ষমতা বাড়বে, নিজের থেকে যাচাই করতে পারবে, নিজের থেকে বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবে। তাহলে কল্পনার জগতের প্রয়োজনটা খুব আছে। তবে কল্পনার জগতে যতটা না বাস্তবকে নিয়ে আমরা কল্পনা করি, ভাবি, তার থেকে বেশি আমাদের ভালো লাগে কি কল্পনার জগতে কাল্পনিক বিষয় নিয়ে ভাবতে, অলৌকিক বিষয় নিয়ে ভাবতে, মানে সব আজগুবি, অদ্ভুত, অতি প্রাকৃত বিষয়গুলো নিয়ে ভাবতে ভালো লাগে। হ্যাঁ, সম্ভব নয় কিন্তু তাও ভাবতে ভালো লাগে। এবং ভাবতে ভাবতে আমাদের মনে হয় আচ্ছা এটা তো অলৌকিক ব্যাপার মনে হচ্ছে, কিন্তু এই অলৌকিক ব্যাপারটাকে লৌকিক কি করা যায়, এই অলৌকিক ব্যাপারটার মধ্যে কি আসলে কোনো যুক্তি আছে, দেখি তো একে কি বাস্তবে আমরা প্রয়োগ করতে পারি, বাস্তবায়িত করতে পারি। তোমাদের ক্লাস 7-এ একটা গল্প ছিল পাগলা গণেশ। তো পাগলা গণেশ গল্পটাও কিন্তু কল্পবিজ্ঞানেরই গল্প। সেখানে লেখক 3589 সালে কি হতে পারে, তখন বিজ্ঞান কোন জায়গাতে পৌঁছতে পারে, মানুষ বিজ্ঞান চর্চা করতে করতে ঠিক কতখানি
বিজ্ঞানের গবেষণায় ডুবে যেতে পারে, কত রকমের কত কি উদ্ভাবন করতে পারে, তার কিন্তু একটা কাল্পনিক ব্যাখ্যা দেওয়া হয়েছে, যদিও সেই ব্যাখ্যাটা বাস্তব হতেও পারে নাও হতে পারে। কারণ আজকে 2021, 3579 না, হ্যাঁ 89 সালে কি হবে সেটা নিয়ে আজকে আমরা এতখানি কি করে ভাবতে পারি। কিন্তু লেখকের ভাবনা, লেখকের কল্পনা, লেখক কল্পনা করেছেন এরকম হবে এরকম হবে। মানুষ তো বাঁচতে চায় না, মানুষ যত বয়স্ক হচ্ছেন, মানুষের বয়স যত বাড়ছে তত মানুষ কি চায়, তার বয়সটাকে, হ্যাঁ বয়সটাকে ধরে রাখতে চায়, বয়সটাকে ধরে রাখতে চায়, বয়স না বাড়ুক সেটাই কিন্তু মানুষ চায়। যারা আর কটা বছর বাঁচবে, যাদের অনেক বয়স হয়ে গেছে, তারা কিন্তু পৃথিবীতে আরও কয়েকটা বছর বাঁচতে চায়। তারা এই আশা করে, এই কামনা করে, যদি মৃত্যুকে আটকে দেওয়া যেত, যদি না মারা যেতাম। এমন কিছু কি আবিষ্কার বিজ্ঞান করতে পারে না মৃত্যুকে রুখে দিচ্ছে? এমন কিছু কি আবিষ্কার করা যায় না যে বয়স কিন্তু আর বাড়বে না, একটা জায়গাতে গিয়ে বয়স থেমে থাকবে? তো অনেক রকমের কল্পনা, অনেক রকমের ভাবনা, কিন্তু সেই যে ভাবনাগুলো, সেই যে কল্পনাগুলো এখনও তো বাস্তবায়িত হয়নি। কিন্তু বলা যায় না, বিজ্ঞানের যে আবিষ্কারের গতি আমরা দেখছি, হয়তো আগামী কয়েক বছর বা কয়েকশো বছর পরে এরকমই কোনো একটা আবিষ্কার হয়ে যেতেই পারে। তখন আজকে যেটা আমাদের কাছে মনে হচ্ছে অবাস্তব, না না এটা হতেই পারে না, এ আবার কী কথা, মানুষ মারা যাবে না, মানুষ অমর হয়ে যাবে দেবতাদের মতো, এটা হতে পারে নাকি? আজকে যেটা আমরা ভাবছি হতে পারে না, আগামী দিনে না হওয়ার কোনো কারণ নেই। আজকে যেটা আমরা ভাবছি এটা একটা অদ্ভুত আজব একটা কথা, এরকম হয় না, এটা একটা অলৌকিক ব্যাপার। কিন্তু আজ থেকে কয়েক বছর বা কয়েকশো বছর পরে বিজ্ঞান এই অলৌকিক ব্যাপারকে লৌকিক করে দেখাবে। তখন এই যে কল্পনাটা, তখন আর কল্পনা থাকবে না, তখন কি হবে, তখন বাস্তবায়িত হবে, মানে বাস্তবে রূপান্তরিত হবে। তাহলে কল্পবিজ্ঞানে কি আছে না কল্পনা আছে। কল্পবিজ্ঞানে কি আছে? অদ্ভুত সব অলৌকিক সব ঘটনা নিয়ে আমরা ভাবি, কল্পবিজ্ঞানে কল্পনা আছে। কিন্তু সেই কল্পনাকে বিজ্ঞান কি করে না, তাকে বাস্তবায়িত বা রূপায়িত করার চেষ্টা করে। আমরা যদি না ভাবি, অদ্ভুত অদ্ভুত কল্পনা করো, অদ্ভুত অদ্ভুত কল্পনা করো, এই অদ্ভুত অদ্ভুত কল্পনাগুলো মানুষের কাছে হাস্যকর মনে হতে পারে। আজকে যখন তুমি ভাববে যে এই যে একটা ভাবনার কথা আমি ধরো বলি, শেয়ার করি, যদি বলি যে আমার ইচ্ছে সূর্যের ভেতরে প্রবেশ করা, সূর্যের ভেতরে গিয়ে আমি হেঁটে হেঁটে আবার বেরিয়ে চলে আসবো। এই দেখো 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 দেখো, তোমাদের কাছে কি মনে হচ্ছে? কি অবাস্তব, অদ্ভুত, অবাস্তব অদ্ভুত। সূর্যের ভেতরে আমি হেঁটে হেঁটে যাবো, গিয়ে সূর্যের ভেতরে ঢুকে গিয়ে আবার হেঁটে হেঁটে বেরিয়ে আসবো, তাই না? তুই বলছি কি পাগল হয়ে গেছে নাকি? অদ্ভুত অদ্ভুত কথা বলে তো, আজব কথা। এইরকম কথা এরকম মানুষ ভাবতে পারে? হ্যাঁ ভাবতে পারে, না ভাবলে আর ভাবনার উপরে তো কেউ ট্যাক্স বসাতে পারবে না। সরকার কি বলেছে? আপনি কিন্তু অদ্ভুত কোনো ট্যাক্স বসাতে পারে না। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত ভাবনার উপরে আমরা কিন্তু ট্যাক্স বসালাম, কে বলবে? কে বলবে? কেউ বলবে ট্যাক্স বসাবো? ভাবনাকে কেউ ধরে রাখতে পারে না, ভাবনাটাকে কেউ ধরে রাখতে পারে না। ভাবনা হ্যাঁ, ভাবনার উপরে আমাদের কন্ট্রোল, মানে আমাদের নিজস্ব কন্ট্রোল থাকে। আমি যদি মনে করি এটা নিয়ে ভাববো না, ঠিক আছে, আমি যদি মনে করি ভাববো, তাহলে কারো ক্ষমতা নিয়ে আমাকে এই ভাবনা থেকে সরিয়ে নিয়ে আসে। হ্যাঁ, তাহলে আমি কিন্তু একটা অদ্ভুত কথা বললাম, এই মুহূর্তে সেই অদ্ভুত কথা শুনে কিন্তু তোমাদের হাসি পেল, এটাই কিন্তু কল্পনা, এটাই কিন্তু ভাবনা। কিন্তু কিছু বছর আগে যা ভাবনা বা কল্পনা ছিল, এই যে কয়েক মাস আগে শোনা গেল যে সূর্যের অনেকটা কাছাকাছি, মানে এর আগে কোনো যান
কোনো যান সূর্যের এত কাছাকাছি যায়নি, কিন্তু এমন একটা যান পাঠানো হলো যা সূর্যের অনেকটা কাছে পৌঁছে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে যানটাকে পাঠানো হয়েছে সেই যানটাকে এমনভাবে তৈরি করা হয়েছে সূর্যের অনেকটা কাছাকাছি পৌঁছে যাওয়া সত্ত্বেও কিন্তু সে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়নি। তার মানে বুঝতে হবে যে সূর্যের যদি অনেকটা কাছাকাছি যেতে পারে, হয়তো আগামী দিনে, আগামী কয়েক বছর পর বা কয়েকশো বছর পর হয়তো এমন কিছু উদ্ঘাটন হতে পারে, আবিষ্কার হতে পারে যা কিন্তু সূর্যের ভেতরে প্রবেশ করতে পারে, সূর্যের অভ্যন্তরে প্রবেশ করে আবার দিব্যি কিন্তু সূর্যের অভ্যন্তর থেকে বেরিয়ে আসতে পারে। যেটা আজকের কল্পনা মনে হচ্ছে, আজকের অবাস্তব মনে হচ্ছে, কালকে সেটা সত্যি হতেই পারে। তাহলে আগে ভাবতে হবে, আগে কল্পনা করতে হবে। আর এই সমস্ত আজব অদ্ভুত ভাবনা আজকের মানুষের কাছে যেটা হাসির, কল্পনার জোরেই চলছে। হ্যাঁ, কল্পনাটাকে বৈজ্ঞানিকরা কী করছে, কল্পনাটাকে কিন্তু বাস্তব করার চেষ্টা করছে, হাতে কলমে প্রয়োগ করে তাকে আমাদের সামনে উদ্ঘাটন করছে, আবিষ্কার করছে। তাহলে ভাবো, যত খুশি ভাবো, যত ইচ্ছে ভাবো, ভাবনা, চিন্তা, কল্পনাই কিন্তু আমাদের ভবিষ্যতে নতুন দিশা দেখাবে, নতুন নতুন উদ্ঘাটনের দরজা খুলে দেবে। তাহলে প্রফেসর শঙ্কুর ডায়েরিতে যে চরিত্র প্রফেসর শঙ্কু, তার আসল নাম প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। এই প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু সত্যজিৎ রায়ের অনবদ্য কাল্পনিক চরিত্র, সত্যজিৎ রায়ের সৃষ্ট তার সাহিত্যের অনবদ্য কাল্পনিক চরিত্র। তো শঙ্কু একজন বিজ্ঞানী, গবেষক, শঙ্কু আবার একজন প্রফেসর, অধ্যাপক। এই যে শঙ্কুর অধ্যাপনার কথা বলা হয়েছে, শঙ্কু কোথায় অধ্যাপনা করত জানো? শঙ্কু কোথায় অধ্যাপনা করত? কোনো কলেজে। কোন কলেজে? সেটা জানা নেই। স্কটিশ চার্চ কলেজে। কোন কলেজে? স্কটিশ চার্চ কলেজে শঙ্কু অধ্যাপনা করতে ঢুকেছিল। কত বছর বয়সে জানো? মাত্র 20 বছর বয়সে। 20 বছর বয়সে, মাত্র 20 বছর বয়সে। শঙ্কু গিরিডি থেকে 12 বছর বয়সে ম্যাট্রিক পাস করেছিল। গিরিডি, গিরিডি কোথায়? গিরিডি কোন রাজ্যে অবস্থিত বর্তমানে বলতে পারবে? স্যার ঝাড়খণ্ড। বর্তমান ঝাড়খণ্ড, আগে বিহারে ছিল, তো বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয়ে যাওয়ার পরে ঝাড়খণ্ডে চলে এসেছে। গিরিডির স্কুল থেকে 12 বছর বয়সে ম্যাট্রিক পাস করেছে, মানে মাধ্যমিক পাস করেছে। আর 14 বছর বয়সে কলকাতার কলেজ থেকে আইএসসি পাস করেছে। আইএসসি মানে ইন্টারমিডিয়েট, মানে হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক লেভেল পাস। 16 বছর বয়সে ফিজিক্স আর কেমিস্ট্রিতে ডাবল অনার্স নিয়ে বিএসসি পাস করেছে। আর 20 বছর বয়সে স্কটিশ চার্চ কলেজে প্রবেশ করেছে, অধ্যাপনা শুরু করেছে, অধ্যাপনার কাজ দিয়ে শুরু হয়েছে। তিনি একজন আবিষ্কারক এবং গবেষক, তিনি আবার একজন অধ্যাপকও। তার মানে এত অল্প বয়সে এত ট্যালেন্ট, মাত্র 12 বছর বয়সে ম্যাট্রিক পাস। এই যে গিরিডির কথা বলা হয়েছে, এই গিরিডিতে তার বাবা ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক, স্বনামধন্য আয়ুর্বেদিক চিকিৎসক। আয়ুর্বেদিক গাছগাছড়া নিয়ে চিকিৎসা করতো এবং তার চিকিৎসা এত ভালো, তিনি চিকিৎসা এত সুনাম অর্জন করেছিলেন, তিনি এত ভালো চিকিৎসা করতেন যে তাকে সাক্ষাৎ ধন্বন্তরীর সঙ্গে তুলনা করা হতো। তার বাবার নাম কি? শঙ্কুর বাবার নাম কি বলো? প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর বাবার নাম? ত্রিপুরেশ্বর। হ্যাঁ, ত্রিপুরেশ্বর শঙ্কু। ত্রিপুরেশ্বর শঙ্কুর একমাত্র ছেলে ত্রিলোকেশ্বর শঙ্কু। এই যে শঙ্কু বিভিন্ন আবিষ্কার করেছে, সেই আবিষ্কারের মধ্যে 70টার বেশি জিনিস আবিষ্কার করেছে, 70টারও বেশি জিনিস। তার মধ্যে কিছু আবিষ্কারের কথা এক একটা গল্পে অনেকগুলো করে দেওয়া আছে। 70টার বেশি জিনিস আবিষ্কার করেছে। আমাদের যে গল্পটা মানে বোমযাত্রী ডায়েরি, এখন যেটা পাঠ্যাংশ প্রথমেই আছে, তো সেখানে কি কি আবিষ্কার কথা আছে কেউ বলতে পারবে? স্নাপগানের কথা আছে, নশাস্ত্র, হ্যাঁ
বিধুশেখর। হ্যাঁ বিধুশেখর, এই যে রোবট, রোবট বিধুশেখর। আর স্যার ফিশ পিল। ফিশ পিলও আবিষ্কার করেছিল, পরে আসছে এগুলো নিয়ে ফিশ পিল। আর হ্যাঁ স্যার রকেট। রকেট, রকেট, হ্যাঁ মঙ্গলে যাওয়ার রকেট, রকেট এবং অদ্ভুত রকেট, হ্যাঁ আশ্চর্য রকেট। আর তারপর মহাকাশের স্যুট। মহাকাশের স্যার অ্যানাহিলিং পিস্তল। অ্যানাহিলিন পিস্তল, অ্যানাহিলিন পিস্তল, অ্যানাহিলিন পিস্তল দিয়ে কি করা হয়? অ্যানাহিলিন পিস্তল কাউকে হত্যা না করে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া, একদম উধাও, খুঁজে পাওয়া যাবে না, ভ্যানিশ। হ্যাঁ স্যার। স্ন্যাপ গান দিয়ে কি করা হয়? স্ন্যাপ গান দিয়ে, নস্যাস্ত্র দিয়ে কি করে শঙ্কু? স্যার নাকের সামনে। হ্যাঁ নাকের কাছাকাছি তাক করে মারলে কি হয়? হাঁচি, 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 শুধু হাঁচি, শুধু হাঁচি। হ্যাঁ সে হাঁচি আর থামার লক্ষণ নেই। কত ঘন্টা, হ্যাঁ কত ঘন্টা ধরে সেই হাঁচি চলতে থাকে? 33 ঘন্টা। 33 ঘন্টা ধরে হাঁচি চলে। মানুষ তো হাসতে হাসতেই মরে যাবে, হাঁচতে হাঁচতেই মরে যাবে। দেখবে এক আধবার আমাদের হাঁচি হলে কেমন হতে থাকে না, নাকটা কেমন করতে থাকে হাঁচি হওয়ার আগে আগে, অস্বস্তি লাগতে থাকে। আর 33 ঘন্টা ধরে টানা হাঁচি, বাবা এ অদ্ভুত ধরনের অস্ত্র। এমন একটা অস্ত্র আমরা পেলে কিন্তু অনেককে হাঁচাতে পারি। যার উপরে রাগ আছে দিলাম তাক করে গোপের নিচে, নাকের নিচে গোপের তাক করে মেরে। হ্যাঁ হ্যাঁ এই যে অস্ত্রটা, এই যে অঙ্ক স্যারদের সাথে করতে। হ্যাঁ অঙ্ক স্যারদের সাথে করা উচিত। খুব রাগ না। তারপরে আছে রিমেমব্রেন, রিমেমব্রেন, রিমেমব্রেন দিয়ে কি হয়? যদি স্মৃতিশক্তি লোপ পায়, স্মৃতিশক্তি যদি লোপ পায়, সেই স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য রিমেমব্রেন, এটা কিন্তু তোমাদের খুব দরকার। অনেকের স্মৃতিশক্তি বড্ড কম, রিমেমব্রেন লাগবে। তারপরে তারপরে সস্তায় আলো পাওয়ার জন্য লুমিনিম্যাক্স, লুমিনিম্যাক্স এমন এক ধরনের আলো। দেখো আমরা আগে ওই যে মোটা টিউব লাইটগুলো ব্যবহার করতাম না, এখনও আছে অনেকের বাড়িতে মোটা টিউব লাইটগুলো, তাই না? তো সেই মোটা টিউব লাইটগুলো তো অনেক ওয়াটের হয়, 40 ওয়াটের, তার মানে অনেক কারেন্ট টানে। তো এখন দেখবে এলইডি লাইট পাওয়া যায় না, টিউব লাইট, 20 ওয়াট, 22 ওয়াট, 25 ওয়াটের লাইট পাওয়া যায়। তার মানে দামে কম এবং আলো অনেক বেশি দিচ্ছে, ওর থেকে প্রায় হাফ ওয়াট হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের আলো, আর যে আলোর কথা এখানে শঙ্কু বলছে লুমিনিম্যাক্স, সেটা হচ্ছে সস্তাতে খুব ভালো আলো দেয়। এটা কিন্তু কল্পনা। তো সেই সমস্ত কল্পনাগুলো যত আমরা করব, ভাবতে পারবো, সেখান থেকে কিন্তু বিজ্ঞান আবিষ্কার করতে পারবে। এমন কিছু আবিষ্কার দেখা গেল যে আবিষ্কারে আমাদের খরচ অনেক কমে গেল। আমাদের যে বিদ্যুতের চাহিদা, সেই চাহিদা তো অনেক, তাহলে বিদ্যুতের চাহিদা, অথচ মানুষজন অনেক বেশি, চাহিদা অনেক বেশি, অথচ সেই চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। তাহলে হঠাৎ করে যদি ওই বিদ্যুতের ব্যবহার হাফ করে আনা হয়, যা চাহিদা আছে সেই চাহিদা পূরণ হবে, কিন্তু যে পরিমাণ বিদ্যুৎ লাগছে তার হাফ বিদ্যুতে হয়ে যাবে। তাহলে এরকম কিছু আলো ব্যবহার করা হবে, যে আলোর ওয়াটটা কমে যাবে। তো এই সমস্ত ভাবনা ভাবলে তবেই তো বাস্তবায়িত করতে পারবে বিজ্ঞান, না? ঘুমের ওষুধ তো আছেই, কিন্তু এখানে শঙ্কু আবিষ্কার করেছিল মানে এই ওষুধ খেলেই একবারে অবধারিত ঘুম, সমনলীন, সমনলীন। হ্যাঁ তারপরে আবার অচেনা ভাষা অনুবাদের জন্য লিঙ্গুয়াগ্রাফ, মানে একটা যন্ত্র, সেই যন্ত্র কী করছে, একটা ভাষা থেকে আরেকটা ভাষাতে ট্রান্সলেট করে দিচ্ছে। এখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাপ পাই, একটা ভাষা থেকে আরেকটা ভাষাতে ট্রান্সলেট করে দেয়। হ্যাঁ এটা কিন্তু, তার মানে দেখো এই সমস্ত ভাবনা আজ থেকে কত বছর আগে যেগুলো ভাবা হয়েছিল সেগুলো কিন্তু অনেক বাস্তবায়িত হচ্ছেও। মঙ্গলে পাড়ি দেওয়ার জন্য রকেট, যে সময় ভাবা হয়েছিল তখন কিন্তু মঙ্গলে পাড়ি হয়নি, মঙ্গলে পাড়ি দেওয়া যায়নি, কিন্তু মঙ্গলে পাড়ি দিয়েছে কি আমাদের যে মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো থেকে কিন্তু মঙ্গলে পাড়ি দিয়েছে না, মঙ্গল গ্রহে যান গেছে না?
এবং তার উপরে একটা সিনেমাও হয়েছে, দেখেছো? হ্যাঁ, মিশন মঙ্গল। মিশন মঙ্গল। তাহলে দেখো যেগুলো গত সব ভাবনা সেগুলো কিন্তু বাস্তবায়িত হচ্ছে। তাহলে আজকের যে উদ্ভট উদ্ভট ভাবনাগুলো ভাববে, সেই ভাবনাগুলোকে এই মুহূর্তে অনেকে কী ভাববে, যে এগুলো সব পাগলের ভাবনা, পাগল। আমার কথা শুনে তোমরা হাসছিলে একটু আগে না, সূর্যের মধ্যে আমি হেঁটে হেঁটে যাব, আমার অনেক দিনের স্বপ্ন, সূর্যের ভেতরে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেরিয়ে এসে তোমাদের গল্প শোনাবো। তোমরা ভাবছো আমি পাগল হয়ে গেছি, কিন্তু দেখো কয়েক বছর পরে দেখো আমার এই ভাবনাটাই সত্যি হবে। সবাই তখন দেখবে সূর্যের মধ্যে হাঁটাহাঁটি করছে, ঘোরাফেরা করছে। এখানে বড্ড ঠান্ডা, যাই একটু সূর্যের কাছ থেকে ঘুরে আসি বলে ঢুকে গেলাম। হতেই পারে। এবং সেই যাওয়াটা কী হবে, সেই যাওয়াটা কিন্তু বহু বছর ধরে না, দেখা গেল এখানে 5 মিনিট। হ্যাঁ, এখানে দেখা গেল বোতাম চাপার সঙ্গে সঙ্গেই কয়েক সেকেন্ডের মধ্যে ওখানে পৌঁছে গেলাম, পৌঁছে গরম টরম গাটা গরম টরম করে নিয়ে ফিরে চলে এলাম। হতেই পারে। আমার তো খুব মনে হয় এখন একটা, আমি খুব ভাবি, অনেক দিন ধরেই ভাবছি, এই যে আমরা এই যে অনলাইনে পড়াচ্ছি তো, এখন আমাকে অনলাইনে দেখতে পাচ্ছ, তোমরা। কিন্তু এমন যদি হতো, এই যে অনলাইনে দেখতে পাওয়াটা, মানে এখানে কি ক্যামেরা অন করার সাথে সাথে যেমনভাবে আমরা ছবি দেখতে পাচ্ছি, হয়তো আগামী দিনে এরকম কিছু হতে পারে যে এখানে ক্যামেরা অন করার সাথে সাথে ওই ছবির মানুষটা কী হবে, তোমাদের বাড়িতে গিয়ে টুক করে দাঁড়িয়ে যাবে। হতেই পারে। হ্যাঁ, কে এটা হতে পারে না? না না, এটা বাস্তবে এরকম হবে। ধরো আমেরিকার সঙ্গে কারোর ফেসবুকে আলাপ হয়েছে, মানে কেউ ফেসবুক ফ্রেন্ড আছে আমেরিকার কারোর সঙ্গে, তা আমাদের এখান থেকে চ্যাটিং তো হয়, অনেকে চ্যাটিং করে। এবারে আমরা একটা বোতাম চাপার সাথে সাথে ধরো ভদ্রলোক ওই ছবি থেকে, ওই ফেসবুক থেকে বেরিয়ে এসে সামনে বসে গেল জলজ্যান্ত, আমার সঙ্গে গল্প করছে, খাচ্ছে, ঘুরছে ফিরছে। আবার বোতাম চেপে তাকে আবার বাড়ি পাঠিয়ে দিলাম আমেরিকাতে, যা কয়েক সেকেন্ডে বাড়ি পৌঁছে গেল। ও, এরকম দেখা যায় না? এখন বেরিয়েছে স্যার, আমরা 10 মিনিট আগে কি করছি যদি রেখে দেওয়া যায়, পুরো ইমেজটা দেখা যাবে যে 10 মিনিট ধরে কি হলো। তাহলে দেখো এই সমস্ত অদ্ভুত অদ্ভুত ভাবনা থেকেই কিন্তু, এই যে আইডিয়াগুলো থেকেই কিন্তু এই বাস্তব করার প্রচেষ্টা বা প্রক্রিয়া চলছে। প্রফেসর শঙ্কু এরকম অদ্ভুত অদ্ভুত আবিষ্কার করেছিল। তার মধ্যে ফিশপিল তো তোমরা বললে, বিদুশিকর তো বললেই, তারপরে হচ্ছে জীবন্ত কঙ্কাল দেখার চশমা পড়লেই কঙ্কাল দেখা যাবে। আরও কত আবিষ্কার আছে। তারপরে করভাস গল্পে কি আছে, করভাসের কথা আছে। করভাসকে শিক্ষা দেওয়ার জন্য, করভাসকে শিক্ষিত করার জন্য, করভাস হচ্ছে একটা কাককে শিক্ষিত করার জন্য একটা যন্ত্র তৈরি করেছিল শঙ্কু, যার নাম অর্নিথন যন্ত্র। অর্নিথন যন্ত্র। আর ওই স্বর্ণপর্ণী গল্পে আছে অত্যাশ্চর্য আবিষ্কার, স্বর্ণপর্ণী। সেই স্বর্ণপর্ণী একটা গাছের পাতা থেকে তৈরি করা হয়েছিল যে সর্বরোগনাশক বড়ি, মিরাকিউরাল। তোমার কোনো রোগ ব্যাধি হয়েছে, খেয়ে নাও, যে কোনো রোগ ব্যাধি গায়েব, তুমি সুস্থ। তাহলে এইরকম যদি একটা ওষুধ আবিষ্কার হয়, তাহলে বলো কে এই ওষুধ খাবে না, কেউ ওষুধ চাইবে না। যে বাবা অসুখে আমরা কষ্ট পাচ্ছি, যন্ত্রণা, ছটফট করছি, তাহলে এরকম ওষুধ যদি হাতের কাছে পাই, তাহলে কেউ খাবো না নাকি? আমরা অবশ্যই খাবো। হ্যাঁ, আর আমরা যেরকম স্বার্থপর, আমরা যেরকম ব্যক্তি স্বার্থটা, নিজের স্বার্থটা বুঝি, তাহলে আমাদেরকে যদি কেউ মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার করে দেয়, তাহলে আমরা খাবো না ভাববো আগে? বলো। আগে খাবো না আগে ভাববো? আচ্ছা, মৃত্যুঞ্জয় টনিক যদি আমরা সবাই খাওয়া শুরু করি, তাহলে তো কেউ মরবে না। তাহলে কেউ মরবে না মানে সবাই বেঁচে গেল। তাহলে সবাই যদি বেঁচে যায়,
তাহলে এই পৃথিবীতে প্রচুর জনসংখ্যা, তাহলে সেই জনসংখ্যা কি হবে, কি সমস্যা, তাহলে আমরা মৃত্যুঞ্জয় টনিক খাবো না, তার থেকে বাবা মরে গিয়ে আমরা ব্যালেন্স রাখবো জন্ম আর মৃত্যুর। এরকম ভাববো আগে, কাঁচা কলা এরকম ভাববো না আমরা, 99% এরকম ভাববো না। মৃত্যুঞ্জয় টনিক পাওয়া গেছে, কত টাকা লাগবে বল, আগে আমি খাবো। কত টাকা লাগবে বলো, আমি আগে খাবো। ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন, হ্যাঁ করোনা ভ্যাকসিন যদি দেখো, আজকের করোনার পরিস্থিতিটা কিছুটা হালকা হয়েছে, কিছুটা শিথিল হয়েছে, তার জন্য কিন্তু অনেকেই ঠিক আছে, আগে এমার্জেন্সি ওয়ার্ডে যারা কাজ করছে এমার্জেন্সি ডিপার্টমেন্টে, তারা আগে এই ভ্যাকসিনটা নিক, আমরা তারপরে আস্তে আস্তে নেব। আমাদের অবশ্যই ইচ্ছে আছে ভ্যাকসিন নেওয়ার, কিন্তু তাগিদটা এখনও কিন্তু একটু কম না? দেখি আগে এই ভ্যাকসিন নিয়ে সবার ভালো হচ্ছে কিনা, কেউ কোনো ক্ষতিতে পড়ছে কিনা, কারোর কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, তারপরে কিন্তু আমরা নেব। হ্যাঁ হচ্ছে তো, কিন্তু এগুলো তো আমরা ভাবি। এখন যদি এরকম দেখা যেত, করোনাতে দেখা যাচ্ছে প্রচুর মানুষ মারা যাচ্ছে, দেখা যাচ্ছে করোনার পরিস্থিতিটা হচ্ছে আউট অফ কন্ট্রোল, এবং করোনার ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে, সেই ভ্যাকসিনে দেখা যাচ্ছে সাইড এফেক্ট একটু আধটু থাকলেও মানুষ কিন্তু বেঁচে যাচ্ছে, তাহলে আগে ঝাঁপিয়ে পড়ে করোনার ওষুধটা আমরা নেব কি নেব না বলো? এবং আমাদের হাতে যদি এসে তুলিয়ে দেওয়া হয়, নাও তোমাদেরকে করোনার ভ্যাকসিনটা দেওয়া হলো, প্রচুর মানুষ মারা যাচ্ছে, তোমরা কিন্তু তাড়াতাড়ি ভ্যাকসিনটা নাও, নাহলে কিন্তু বেঁচে থাকবে কিনা ঠিক নেই, তাহলে আমরা কি আগে করোনার ভ্যাকসিনটা নেব না আমরা ভাববো আচ্ছা আমরা কিন্তু নেব না, আগে সবাইকে দিয়ে দাও, তারপরে যদি বেঁচে থাকে, আমরা বেঁচে থাকি তাহলে নেব, এরকম ভাববো নাকি? হ্যাঁ, তার সংখ্যা যদি থাকেও সে সংখ্যা খুব কম, বেশিরভাগ মানুষ কিন্তু আগে নিজের কথাই ভাবে, তাই না? তাহলে তাহলে এই যে মৃত্যুঞ্জয় টনিক, এই মৃত্যুঞ্জয় টনিক যদি আবিষ্কার হয়, তাহলে এই মৃত্যুঞ্জয় টনিক তো আগে আমরা ঢকঢক করে খাবই, আগে তো বেঁচে যাই, আগে তো নিজে খাই, নিজে বাঁচি, তারপরে দেখা যাবে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই যে কল্পনা, এই যে কল্পনার সঙ্গে বিজ্ঞানের যে মিশেল, এই যে কল্পবিজ্ঞান, এই কল্পবিজ্ঞান কিন্তু আমাদের ভাবনাকে, কল্পনাকে প্রসারিত করে, আমাদেরকে এগোতে শেখায়, আমাদেরকে অনেক কিছু আবিষ্কার করার রাস্তা খুলে দেয়। তাই প্রফেসর শঙ্কুর ডায়েরি পড়ার পরে, এই ডায়েরির গল্পগুলো পড়ার পরে তোমাদের প্রত্যেককে ভাবতে হবে, আরও সব কাল্পনিক সমস্ত চিন্তা করতে হবে। প্রফেসর শঙ্কুর স্বভাব চরিত্র সম্পর্কে বলা হয়েছে, প্রফেসর শঙ্কু কিন্তু অত্যন্ত সৎ, প্রফেসর শঙ্কু হচ্ছে আদর্শবাদী, একদম আত্মভোলা প্রকৃতির মানুষ, কিন্তু মানুষের কথা ভাবে। আত্মভোলা হলে কী হবে, নিজের খেয়ালে থাকলে কী হবে, মানুষের কথা ভাবে, মানুষের কথা সবার আগে জায়গা দেয়। প্রফেসর শঙ্কু যখন পড়াশোনা শেষ করলো, তখন তার বাবা কিন্তু বলেছিল যে খুব অল্প বয়সে, এত অল্প বয়সে পড়াশোনা তো শেষ হলো, তার মানে খুব তাড়াতাড়ি কিন্তু চাকরি টাকরি না করে তুমি যদি আরও বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাও, নিজেকে আরও তৈরি করতে চাও, সমৃদ্ধ করতে চাও, আরও জানতে চাও, তাহলে অন্যান্য বিষয়ের বই টই আমি আনিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ে পড়াশোনা করো, জানো। কিন্তু জানলেও তারপরে তুমি যদি চাকরি টাকরি করতে চাও, নিজে যদি উপার্জন করতে চাও ভালো, কিন্তু এত বেশি উপার্জন করো না যে উপার্জনের কথা ভাবতে ভাবতে মানুষের কথা ভাববে না, এরকম যেন না হয়। মানে উপার্জন করো, কিন্তু সঙ্গে কিছু মানুষের কাজও করো, মানুষের সেবা করো, মানুষের জন্য, সেই সমস্ত মানুষের জন্য যারা অসহায়, যারা সাধারণ দরিদ্র মানুষ, যারা ঠিকমতো নিজেদের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে না, সেই সমস্ত মানুষের কথা ভাবো। প্রফেসর শঙ্কু কিন্তু তার বাবার কথা শুনে বহু মানুষের জন্য অনেক কাজ করতো, এবং প্রফেসর শঙ্কু ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, অন্যায় হলেই কিন্তু প্রতিবাদ করত, এরকম একটা অসাধারণ চরিত্র সৃষ্টি করেছেন, এবং খাঁটি দেশপ্রেমিক ছিলেন।
দেশপ্রেমিক ছিলেন। দেশপ্রেমিক মানে শুধু দেশকে ভালোবাসবে শুধু তাই নয়, একবার বিশ্ব মানবতাবাদেও বিশ্বাসী ছিলেন, মানে সবার ঊর্ধ্বে সারা বিশ্বের মানুষকে তিনি জায়গা দিয়েছেন। তিনি কখনো জাত, ধর্ম, সম্প্রদায় এগুলোকে বড় করে দেখেননি, তিনি মানুষকে বড় করে দেখেছেন। তার চরিত্রের মধ্যে একটা সংযম পায়, সংযম, বেশ কৃচ্ছ সাধন করতে পারতেন, সংযম কন্ট্রোল করতে পারতেন এবং নির্ভীক ছিলেন, মানে সাহসী ছিলেন, ভয় পেতেন না। আর যখন কোনো বিপদ আপদ হতো তার সামনে কিন্তু তিনি ঘাবড়ে যেতেন না, একবারে স্থির বুদ্ধি সম্পন্ন। আমরা তো কোনো বিপদে পড়লে কি করি, আগে কিন্তু ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই, ঘাবড়ে কি বাবা গো মা গো বলে চিৎকার চেঁচামেচি করে জুড়ে দিই, কী হবে গো। কিন্তু প্রফেসর শঙ্কু এই সমস্ত অবস্থায় নিজের মাথা ঠান্ডা রাখতো, একবারে স্থির বুদ্ধিতে একটা সিদ্ধান্তে পৌঁছতো, তারপরে কিন্তু নিজে সেই বিপদ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করতো, প্ল্যান করতো। এখান থেকে কিন্তু শিক্ষা নিতে হবে। আমরাও যদি কোনো বিপদে পড়ে যাই সাথে সাথে যেন না ঘাবড়াই, আমরা ঘাবড়ে গেলে তো সমস্যাই, বুঝতেই পারছো। ঘাবড়ে গেলে কী হবে, বিপদ থেকে রাস্তা খুঁজে পাবেই না, উদ্ধারের রাস্তা পাবেই না, বরং ঠান্ডা মাথায় ভাবতে হবে যে কীভাবে রাস্তা খুঁজে পাবো, সুযোগ খুঁজতে হবে। উপস্থিত বুদ্ধি ছিল প্রফেসর শঙ্কুর। প্রফেসর শঙ্কুর গায়ে জোর ছিল, কারণ নিয়মিত ব্যায়াম করত। তার বাবা তাকে নিয়মিত ব্যায়াম করানো, ছোটো থেকেই নিয়মিত ব্যায়াম করানো শিখিয়েছে। ভালো ভালো টাটকা টাটকা খাবার টাবার খেত, নিয়মিত ব্যায়াম করতো, শরীরচর্চা করতো। এই জন্য বেশ শরীরের যথেষ্ট জোরও ছিল। ভূত প্রেতে বিশ্বাস করতো আবার শঙ্কু। পৃথিবীর যত প্রাচীন সাহিত্য শিল্প তার প্রতি তিনি আস্থা রেখেছিলেন, কিন্তু ভূত প্রেতেও আবার বিশ্বাস করত। তাহলে এইরকমই এক চরিত্র সত্যজিৎ রায় ভেবেছিলেন, এই চরিত্র সৃষ্টি করার কথা ভেবেছিলেন এবং এই চরিত্র তিনি সৃষ্টি করেছিলেন। সত্যজিৎ রায় তো নেই, কিন্তু তার সৃষ্টি, তার সৃষ্ট চরিত্র তাকে অমর করে রেখেছে আমাদের মাঝে। এবারে আমরা গল্প নিয়ে ঢুকি, গল্প নিয়ে একটু আলোচনা করি। বোমযাত্রীর ডায়েরি, এই গল্পে বোমযাত্রীর ডায়েরি এই গল্পে লেখক প্রফেসর শঙ্কুর ডায়েরিটা পেয়েছিলেন কার কাছ থেকে বলো? তারক চাটুর্যের কাছ থেকে। তারক চাটুর্যের কাছ থেকে পেয়েছিলেন ডায়েরিটা। লেখক, লেখক বলতে কে পেয়েছিলেন, কি নাম তার? সত্যজিৎ রায় পেয়েছিলেন। তার অফিসে আসতো বাবার পরিচিত তারক চাটুর্যের কাছ থেকে। তাহলে সত্যজিৎ রায়ের বাবার পরিচিত তারক চাটুর্য, তাই না? তা বলো সত্যজিৎ রায়ের বাবার নাম কি? সুকুমার রায়। সুকুমার রায়। বলো তো সুকুমার রায়ের বাবার নাম কি? উপেন্দ্র কিশোর রায়। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। বাহ, ভেরি গুড। তো সত্যজিৎ রায় মানে লেখক তার বাবার পরিচিত তারক চাটুর্যের কাছ থেকে প্রফেসর শঙ্কুর একটা ডায়েরি পেয়েছিল। এই যে তারক চাটুর্য, প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথা থেকে পেয়েছিলেন? সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে, যেখানে উল্কাপাত হয়েছিল এবং সেখানে উল্কার টুকরো পড়ে, উল্কাখণ্ড পড়ে একটা গর্ত হয়ে গিয়েছিল, সেই গর্তের মধ্যে পেয়েছিল, তাই না? ডায়েরির রং কেমন ছিল? ডায়েরির ওপরে কভার, পেজ কভার লাল রং ছিল, ডায়েরির লাল রং। আচ্ছা, সেই ডায়েরিটা লেখককে তারক চাটুর্য দিয়ে গিয়েছিল। লেখক কত টাকা দিয়ে সেই ডায়েরিটা নিয়ে রেখে দিয়েছিল, বা ডায়েরিটা নিয়ে কত টাকা দিয়েছিল? 20 টাকা দিয়েছিল। আচ্ছা, 20 টাকা দিয়ে ডায়েরিটা রেখেছিল। আচ্ছা, কিন্তু সেই ডায়েরিটা কি তখন তিনি খুলে পড়েছিলেন লেখক?
না স্যার না, তখন খুলে পড়েনি। পুজোর জন্য তারপর তিনি ভুলে গেছিলেন। ওই যে পুজোর লেখার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন, পুজোর সংখ্যার জন্য, পুজোর লেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেই সময় আর পড়ে দেখার, খুলে দেখার সময় হয়নি। পুজোর পরে তিনি তার খাতাটিকে, ওই ডায়েরিটাকে আলমারি থেকে বের করেছিলেন। আচ্ছা, ডায়েরিটাকে যখন প্রথম তিনি দেখেছিলেন, ডায়েরির যে লেখার, ডায়েরির যে রং, ডায়েরির খাতার যে রং, কালি রং, মানে লেখার যে রং, সেই রং কি ছিল? সবুজ ছিল। মানে লেখার রংটা সবুজ ছিল, তাই তো? আচ্ছা, সবুজ ছিল। তারপরে যখন আলমারি থেকে খুলে দেখলো, তখন সেই রংটা কি দেখেছিল? লাল। প্রথমে সবুজ, তারপরে লাল, তারপরে দেখতে দেখতে চোখের সামনে ওই লাল রংটা কি হয়ে গেছিল? নীল। তারপরেই একটু পরেই ওই নীল রংটা কি হয়ে গেছিল? হলদে। তাহলে আমাদের এই যে পরপর সিরিয়ালি আমাদের মনে রাখতে হবে, প্রথমে সবুজ, তারপরে লাল, তারপরে নীল, তারপরে হলুদ। তাহলে এই চারটে ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো নিয়ে নাও, চারটে শব্দের। প্রথমে সবুজের স, লালের লা, শলা, নীলের নি, হলুদের হ। তাহলে দাঁড়ালো একসঙ্গে শলানিহ। তাহলে শলানিহটাকে লিখে রাখবে আর শলানিহটাকেই মুখস্থ রাখবে। তাহলে আর আলাদা করে আগে কি রং ছিল, পরে কি রং ছিল, মাঝখানে কি রং হয়েছিল গুলিয়ে যাবে না। শলানিহ মনে রাখবে, শলানিহ। বুঝতে পারছো? হ্যাঁ, সবাই বানিয়ে নে মনে মনে, শলানিহ। যাই হোক, তো সেই ডায়েরির লেখার রং এইভাবে পাল্টাচ্ছে। আর শুধু লেখার রং পাল্টানোটা লেখকের কাছে যে আশ্চর্যের হয়েছিল তা নয়, পরক্ষণে আরও আশ্চর্য। সেই লেখা ডায়েরিটার যে উপাদান, ডায়েরিটা মানে একটা অদ্ভুত একটা উপাদানে তৈরি। কারণ লেখকের যে পোশাক, কুকুর, কি নাম? ভুলো। তো ভুলো লেখকের তালতলার চটিটা কদিন আগে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। তালতলা মানে কি তাল গাছের তলা? কলকাতার তালতলা বলে একটা জায়গা আছে, ঠিক আছে? কলকাতার একটা জায়গার নাম আছে তালতলা। তো তালতলা থেকে কোনো দোকান থেকে লেখক নতুন চটি কিনে নিয়ে এসেছিলেন। সেই চটি ভুলো টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছে। আর সেই ভুলোর দাঁত ডায়েরিতে, কিন্তু তাতেও দেখা গেল ডায়েরির পাতা ছিঁড়ল না। আবার উনুনের মধ্যে ডায়েরিটাও কিন্তু দিয়ে দিয়েছিলেন লেখক। তা সত্ত্বেও কিন্তু পড়েনি। তার মানে অদ্ভুত না? তার আগে তো আগুন ধরিয়ে পাতাগুলো দেখছে, কিচ্ছু হয়নি। উনুনের ভেতরেও দিয়ে দিয়েছে। হ্যাঁ, যখন ডায়েরির পাতাগুলো টানছে, রাবারের মতো বড় হচ্ছে, আবার ছেড়ে দিলে সেই আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে দেখো, লেখার রং অদ্ভুত, ডায়েরির উপাদান অদ্ভুত, সবই অদ্ভুত দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ডায়েরিটাই অদ্ভুত। কি ভুতুড়ে ডায়েরি রে, অদ্ভুতরে ডায়েরি। তাহলে এইরকম যদি অদ্ভুত ডায়েরি হয়, তাহলে নিশ্চয়ই এর ভেতরে এমন কিছু লেখা আছে যা অত্যাশ্চর্য, যা চমকে দেওয়ার মতো। তাহলে এইরকম যদি ইন্টারেস্টিং ডায়েরি তোমাদের সামনে পড়ে, তাহলে তোমরা ডায়েরির ভেতরে কি আছে সেই লেখাটা খুব আগ্রহ নিয়ে এক টানা মনোযোগ দিয়ে পড়া শেষ করবে কি না? বলো, পড়া শেষ করবে না একটা না? হ্যাঁ। তো লেখকও ওই ডায়েরির
লেখাটা পড়া শেষ করেছিল? বলো, রাত কটা পর্যন্ত জেগে পড়া শেষ করেছিল? রাত 3টা পর্যন্ত জেগে একটানা পড়া শেষ করেছিল। তারপরে তিনি পড়ে যেটা বুঝেছিলেন, যা লেখা ছিল ডায়েরিতে, সেটা নিজের মতো করে উপস্থাপন করেছেন। এইবারে একটা প্রশ্ন করি, সেটা হলো প্রফেসর শঙ্কু ডায়েরিতে তার অভিযানের কথা লিখেছেন, বোমযাত্রী ডায়েরি। সেখানে শূন্যে মহাকাশে অভিযানের কথা লেখা রয়েছে, সেখানে কি কি ঘটেছিল সেই সমস্ত অভিজ্ঞতার কথা লেখা রয়েছে। আচ্ছা, প্রফেসর শঙ্কু এখানে পৃথিবীতে যখন ছিলেন তখন রকেট বানিয়েছেন। সেই রকেটে কাকে কাকে নেবেন, কেনই বা তাদের নেবেন, ইত্যাদি ইত্যাদি সমস্ত আলোচনা সেখানে লেখা রয়েছে। কিন্তু মহাকাশে যাত্রাপথেরও বর্ণনা লেখা রয়েছে। তারপরে মঙ্গল গ্রহে কি হলো, সে অদ্ভুত প্রাণীর মুখোমুখি হতে হয়েছিল, তারপরে প্রাণ নিয়ে কীভাবে পালিয়ে এসেছিল, তো সেগুলোও লেখা রয়েছে। তারপরে রকেটটা কেউ চালায়নি, রকেটের যন্ত্রপাতি সব অকেজো হয়ে গেছিল, অথচ মঙ্গল গ্রহ থেকে রকেটটা কিন্তু একাই উড়ে চলেছিল। কেউ কন্ট্রোল করছে না, কেউ নিয়ন্ত্রণ করছে না। মনে হচ্ছে এই বোধহয় সংঘাত হলো, সংঘর্ষ হলো সেই সমস্ত উল্কাপিণ্ডের সঙ্গে। অথচ রকেট কিন্তু ঠিক পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু কোথায় যাচ্ছে কী বৃত্তান্ত কিচ্ছু জানে না, কিন্তু যাচ্ছে 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 যাচ্ছে, বোধহয় এই চলার শেষ নেই, শুধুই চলেছে শুধুই চলেছে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পৌঁছলো কোথায় না, টাফা নামক একটা গ্রহে। এরকম ধরনের গ্রহের নাম কোনো দিন শোনেনি শঙ্কু আগে। তখন টাফা গ্রহে যাওয়ার পরে টাফাতে সেই অদ্ভুত ধরনের পিঁপড়ে জাতীয় প্রাণী, তাদের সঙ্গে দেখা, তাদের আপ্যায়নে সেখানে শঙ্কু কাটাচ্ছে, ডায়েরি লিখছে। কিন্তু ঘটনা হচ্ছে এই সমস্ত লেখার পরে শঙ্কু ভাবলো ডায়েরিটাকে পৃথিবীতে ফেরত পাঠাতে হবে। বলো শঙ্কু কীভাবে ডায়েরিটাকে পৃথিবীতে ফেরত পাঠিয়েছিল, কি বুঝেছো? টাফাতে থাকাকালীন উল্কার সাহায্যে। গুড, ভেরি গুড। উল্কাটা সুন্দরবনে পড়েছিল ওটার সাহায্যে। হ্যাঁ, তার মানে টাফা গ্রহে থাকাকালীন তো ডায়েরিটা লেখা শেষ করেছিল, তো তারপরে ডায়েরিটা পাঠালো কী করে? তার মানে টাফা গ্রহের পাশ দিয়ে একটা উল্কা তীব্র গতিতে ছুটে আসছিল পৃথিবীর দিকে। শঙ্কু কী করেছে? ওটার সাথে ডায়েরিটাকেও হ্যাঁ, ওই উল্কার সঙ্গে একটু সলা পরামর্শ করেছে। এই উল্কা, দাঁড়া 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 দাঁড়া, ওয়েট, তুই কোথায় যাচ্ছিস? বলছে আমি পৃথিবীতে যাচ্ছি। ও পৃথিবীতে যাচ্ছিস, আমার একটা কাজ করে দিবি। কি কাজ? ও যাচ্ছিস যখন ডায়েরিটা নিয়ে যা না। ডায়েরিটা ঠিক আছে দাও, নিয়েই যাই। কি করতে হবে? ডায়েরি কিছু করতে হবে না, যেখানে গিয়ে পড়বি সেখানে ডায়েরিটা রেখে দিবি, বাস। বাকিটা যে পাবে সেই বুঝে নেবে। বাস, এই যেই না বলা উল্কা কী করলো, সাথে করে নিয়ে চললো। তা উল্কা যদি নিয়ে যায় ডায়েরিটাকে, সে ডায়েরি তো পুড়ে যাবে, তাই না? ছাই হয়ে যাবে পুড়ে। কিন্তু এই ডায়েরিটা কিছুই হচ্ছে না। কিন্তু এই ডায়েরিটার কিছু হচ্ছে না, কারণ ডায়েরিটা যে উপাদানে তৈরি হয়েছিল তাতে আগুনেও পড়ে না, উনুনে রেখে দিয়েছিল ডায়েরি। তার মানে নিশ্চয়ই শঙ্কু এমন একটা ডায়েরি বানিয়েছিল। কোথায় বানিয়েছিল বলো? ডায়েরিটা কোথায় বানিয়েছিল? স্যার পৃথিবীতে। পৃথিবীতেই বানিয়েছে। তাই? পৃথিবীতে বানাবে? আমার তো মনে হয় না। পৃথিবীতে যদি বানায়, টাফাতে বানিয়েছিল। এটার সম্ভাবনা বেশি টাফাতেই বানিয়েছিল। পৃথিবীতে যদি বানাতো তাহলে পৃথিবীতে তো এরকম কোনো উপাদান নেই যে উপাদান আগুনে পুড়বে না। ছিল এই উপাদান। হ্যাঁ, সম্ভাব্য এটাই যে টাফা গ্রহের এমন কোনো উপাদান দিয়ে ডায়েরিটা বানিয়েছিল যে ডায়েরি টানলে বড় হয়, পাতাগুলো আবার ছেড়ে দিলে একই অবস্থায়। যে ডায়েরিতে কালির রং, কালিটাও এমন অদ্ভুত যে কালির রং প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, আবার পুড়ছে না, এগুলো কামড়ালে ছিঁড়ছেও না, ছিঁড়ছে না, পুড়ছে না, কিছুই হচ্ছে না।
তার মানে টাফা গ্রহের এমন কোনো উপাদান দিয়ে তৈরি করেছিল ডায়েরি, যে ডায়েরির লেখা নষ্ট হবে না, যে ডায়েরি নষ্ট হবে না তার ধারণা ছিল। এবং সেটাই সত্যি হয়েছিল, কারণ তাকে যদি পাঠাতে হয় উল্কার সঙ্গে, তাহলে এমন কোনো উপাদান দিয়ে পাঠাতে হবে যা কিন্তু সহজে নষ্ট হবে না, পুড়বে না। তো সেই উপাদান দিয়ে পাঠিয়েছিল। পাঠানোর পরে এসে পড়েছিল কোথায়? সেই উল্কাটা এসে কোথায় পড়েছিল? সুন্দরবনের কোথায়? মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। আর সেখানে তারক চাটুর্যে কি করতে গিয়েছিল? বাঘ চাল টাল যদি কিছু পাওয়া যায়, এত জন্তু জানোয়ার মূলো কিছু যদি বাঘ টাক পাওয়া যায়, বাঘ মরলে বাঘের ছাল তো অনেক দাম, তাই সেই বাঘ চাল বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে, ওই আশায় গিয়েছিল। কিন্তু বাঘ চাল কি পেয়েছিল? না স্যার, একটাও বাঘ নেই, হরিণ টরিণ কিচ্ছু নাই। কি পেয়েছিল? গোসাপের ছাল। কি ঢপবাজ লোক, মানে গুল মারার আর জায়গা পায় না, গুল মারতে মারতে গল্পের গরু গাছে উঠে গেছে। যাই হোক, গোসাপের ছাল পেয়েছিল, সেই গোসাপের ছালটাল নিয়ে বাড়ি এসেছিল, আর সঙ্গে নিয়ে এসেছিল ওই লাল ডায়েরিটা। হঠাৎ করে দেখে লাল ডায়েরিটা গর্তের মধ্যে উকি দিচ্ছে, এদিক ওদিক তাকিয়ে কেউ নেই, তো টুক করে পকেটে ভরে নিয়েছে। হ্যাঁ, কারণ ডায়েরিটা তুলেই দেখেছিল শঙ্কুর নাম লেখা। বাবা, তার মানে অমূল্য রতন পেয়েছি। গোল্ড মাইন মানে কি? সোনার খনি। ডায়েরিটা একবার সোনার খনি। হ্যাঁ, ডায়েরিটা নিশ্চয়ই অনেক দামে বিক্রি হবে, কিন্তু তারক চাটুর্যে ডায়েরিটা অনেক দামে নয়, খুব কম দামে দিয়ে দিয়েছিল, মাত্র 20 টাকার বিনিময়ে। বলো, তারক চাটুর্যে কেন এত কম টাকায় দিয়েছিল? টাকার খুব দরকার ছিল, না হলে খুব সহজে দিত না এত কমে। হ্যাঁ, খুব দরকার ছিল তাই দিয়ে দিয়েছে। যাই হোক, তো এই যে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়লো উল্কাটা, তাহলে উল্কাটার সঙ্গেই তো এসেছিল ডায়েরি। শঙ্কু তো উল্কাতে ডায়েরি পাঠিয়ে দিয়েছে, ওই ডায়েরি এখানে এসে পড়েছিল। তারপরে সেই ডায়েরি তারক চাটুর্যে পেয়েছে, সেটা এখন লেখকের হাতে গেছে। এখন ঘটনা হচ্ছে, এই ডায়েরিটা পড়ার পরে লেখক তো আলমারির তাকে রেখেছিল, আর ভেবেছিল যে এই লেখাটাকে কি করবে, ডায়েরিটাকে কোথায় রাখবে পরবর্তীতে, যাতে সবাই দেখতে পায়? হ্যাঁ, তাহলে জাদুঘরে যদি রাখা যায় তাহলে সবাই দেখতে পাবে, তাই না? সবাই দেখতে পাবে, এত ভালো ডায়েরি, এত অদ্ভুত ডায়েরি, তো সেটা দেখতে পাবে। তারপরে সেই ভেবে কি করেছিল না, আলমারির তাকে যখন দেখেছিল, তখন ডায়েরির অবস্থা কি দেখলো? কতগুলো বুভুক্ষু ডেও পিঁপড়ে, বুভুক্ষু মানে ক্ষুধার্ত ডেও পিঁপড়ে ওগুলোর ওপরে ঘুরছে, ওই তাকে ঘুরছে, আর কিছু গুঁড়ো পড়ে রয়েছে, লাল লাল গুঁড়ো পড়ে রয়েছে, আর ওইটুকু যে পড়ে রয়েছে না শঙ্কুর সামনেই, পুরো গপ গপ করে খেয়ে ফেলছে এই ডেও পিঁপড়েগুলো। ওই বাকিটাও খেয়ে শেষ করে ফেলেছিল শঙ্কুর সামনে। তাহলে এখান থেকে তোমরা কি বুঝলে? এই যে ডেও পিঁপড়ে, বুভুক্ষু ডেও পিঁপড়ে যে বলছে, যে ডায়েরির পাতা, যে ডায়েরি ছেড়ে না পড়ে না, সেই ডায়েরির পাতা, ডায়েরিটা ওই কতগুলো ডেও পিঁপড়ের খাদ্যে পরিণত হলো, তারা গোগ্রাসে খেয়ে ফেললো, গপ করে খেয়ে ফেললো, চিবিয়ে খেয়ে ফেললো। তাহলে সেটা থেকে কি বোঝা যাচ্ছে, কি মনে হয়, ওরাই কেন খেলো, কি ব্যাপার, কি মনে হচ্ছে? ওদের খাওয়ার জিনিস বা ওদের খাওয়ার মতন জিনিস যেটা ওরা খেতে পারবে, সেরকম জিনিস দিয়ে ডায়েরিটা বানানো হয়েছিল। তার মানে এই যে পিঁপড়ে, এই যে ডেও পিঁপড়ে, এদেরই পূর্বপুরুষ, জাত ভাই সব বোধহয় টাফাতে আছে। কারণ টাফাতে যে সমস্ত প্রাণীর কথা বলা হয়েছিল, সেই প্রাণীগুলো দেখতে কেমন বলেছে না? অতিকায় পিঁপড়ের মতো দেখতে বলেছিল না, পিঁপড়ে জাতীয়। তার মানে ওই পিঁপড়ে জাতীয় ওই প্রাণীগুলোর, এগুলো হচ্ছে ওদেরই জাতের কেউ। তার মানে এই পিঁপড়েগুলো
এগুলো খুব সহজে খেতে পেরেছে। তার মানে ওইখানে টাফা গ্রহতে যে উপাদান দিয়ে ও ডায়েরি বানিয়েছিল ওই উপাদানগুলো সম্ভবত ওখানকার সেই অদ্ভুত সেই বিশাল আকৃতি ডেও পিঁপড়ের মতো দেখতে ওই অদ্ভুত প্রাণীগুলোর খাবার, সম্ভবত খাবার, ওদের ওই খাবারগুলো দিয়ে ডায়েরি বানিয়েছিল, যে খাবারগুলো এখানকার পিঁপড়ের খাবারে পরিণত হয়েছে। তো এরকম একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যাই হোক, মোটামুটি এইরকমই একটা অদ্ভুত কল্পবিজ্ঞানের কাহিনী নিয়ে বোমযাত্রী ডায়েরি। তো আমাদের এই বোমযাত্রী ডায়েরি থেকে দুটো রচনাধর্মী প্রশ্ন তৈরি করতে হবে। একটা রচনাধর্মী প্রশ্ন হবে, প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে পৌঁছে সেখানে যে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিল, তার যে সেখানে যে বিভীষিকাময় একটা অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতার বর্ণনা। এটা একটা 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন থাকতে পারে। আর একটা হচ্ছে টাফা গ্রহে পৌঁছে সেখানে যে তার অভিজ্ঞতা হয়েছিল তার উপরে একটা 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন হতে পারে। এবং এই দুটো রচনাধর্মী প্রশ্ন ইম্পর্টেন্ট। এই দুটো ছেড়ে দিলে আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে মঙ্গল যাত্রার আগে তার যে আয়োজন, তার যে পরিকল্পনা, তার যে প্রিপারেশন, প্রস্তুতি, ওটার উপরে কিন্তু একটা রচনাধর্মী প্রশ্ন হতে পারে। তার মানে এখান থেকে আমাদের মোটামুটি 3টে প্রশ্নের উত্তর যদি রেডি করা যায় তাহলে এখান থেকে উত্তর লিখতে তোমরা পারবে, কমন পাবে আশা করা যায়। রচনাধর্মী প্রশ্ন যেমন থাকে তেমনি আমি বলেছিলাম যে এখান থেকে শর্ট কোশ্চেনও থাকে, ছোট প্রশ্ন 1 নম্বরের, এমসিকিউও থাকবে, এসএকিউও থাকবে। এবং এটাও তোমাদের করতে হবে যে গল্পটা পড়তে পড়তে যে যে নতুন নতুন শব্দ পাবে, এমন কিছু চরিত্র পাবে, চরিত্র আর শব্দগুলোকে দাগ দিয়ে রাখবে, তাদের সম্পর্কে তোমাদের 2-1 লাইন করে একটু লিখে তৈরি করতে হবে। তারপরে এই গল্পটা লাইন ধরে ব্যাখ্যা শুরু হবে। আজকের এই পর্যন্তই থাকবে। এটাকে আবার পড়ো, আবার পড়ার পরে তবে গিয়ে আরও ক্লিয়ার হবে, আরও আমি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো আশা করা যায়। ওকে স্যার। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকুক। সবাইকে গুড নাইট, টাটা।